কে এই নাসির পাটোয়ারি, কি তার পরিচয়, তার শৈশব থেকে শুরু করে তার এই পলিটিক্সের যোগদান পর্যন্ত তার জীবনের যে জার্নিটা, সে আসলে কেমন মানুষ, এসব কিছু জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। পরিবেশে ছিল আমরা, আমার দাদা ছিল ধান চাষ করতো। আচ্ছা। এবং দাদার সাথে হলো আমি একটা সময় যাইতাম যে গরুর যে খাবার, আমাদের গরু পালন করতো এবং সেই গরুর একদম ন্যাচারাল দুধটা আমরা খাইতাম, মানে ফ্যামিলি। তো আমার দাদা যখন ঘাস কাটতে যেত ওনার সাথে যেতাম, অনেক পানি ছিল, বন্যা হতো আমাদের এদিকে, আবার যখন পানি শুকিয়ে যেত মাছ ধরতাম, একদম আমরা গ্রাম্য পরিবেশে ছিলাম। তো ছোটবেলায় আমি আমার বাবা ইবতেদায়ী শিক্ষক ছিল, আব্বুর সাথে মাদ্রাসায় যেতাম এবং সবাই আমাকে একটু আদর করতো যেহেতু হলো বাবা টিচার। তো একটা পর্যায়ে আমি যেখানে পড়াশোনা করতাম তখন হলো এখানে থাকতেন কই, ফার্মগেটে যখন ক্লাস করতেন? এটাই আমি শেয়ার করতেছি যে এখানে আসার পরে আমি একটা মেসে উঠেছি, কারণ অনেকগুলো আমরা এই ফ্রেন্ড দ্বারা দারুণ জাতের আমরা একটা মেসে উঠেছি। ওঠার পরে আমরা 1 মাস হলো আমরা ক্লাস করেছি এই ফার্মগেটে বিভিন্ন কোচিং এ। তো একদিন রাতের বেলা আমি বাংলা শীট পড়তেছিলাম, তো হুট করে দেখি দরজা ঠকঠক আওয়াজ। তো আমি চিন্তা করলাম কে আসছে এত রাতে, আমি একটু দেখি। দরজাটা খুলে দেখি হলো বিশাল বিশাল অস্ত্র নিয়ে অনেকগুলো লোক ঢুকতেছে। তো বললো, এই তুমি কি করো? আমি বললাম, স্যার আমি তো বাংলা শীট পড়তেছি, আমি পরীক্ষার দিব। বললো যে তুমি শিবির করো। আমি বললাম না, আমি তো শিবির করি না। তো বললো যে তুমি এখানে কেন? আমি বললাম এই যে পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, এখানে মেসে উঠেছি। ওরা কিছুই শুনলো না, আমাদের সবগুলোকে মারা আরম্ভ করলো যারা স্টুডেন্ট ছিলাম ওইখানে। কতজন ছিলেন? আমরা 12 জন ছিলাম। এরিয়া কোনটা ছিল? কোথায়? তেজগাঁও, তেজকুনিপাড়া এটা। ওকে। তো তারপরে হলো আমাদের বললো যে স্যার আমি তো শীত পড়তেছিলাম, আমার তো এক্সাম আছে সামনে। বললো না, এখানে আন্দোলন হয়েছে, আমাদেরকে পুলিশ বলেছে যে এখানে তোমরা ষড়যন্ত্র করতেছো। তো পরে আমাদেরকে মেরে টেরে রাতে হলো অনেকগুলো, আমি ওরা যেভাবে কথা বলতেছিল মনে হচ্ছে মদ খেয়ে আসছে, চোখ লাল লাল, খুবই ট্রাঙ্কে অবস্থা, জাস্ট সবাইকে গালাগালি করতেছিল। আমি তো তখন ছোট ছিলাম, মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। তো পরে বললো চলো সবাইকে চলো, তো গাড়িতে উঠাইলো, চোখ বেঁধে এক জায়গায় নিয়ে গেল। চলো বলতো নাকি একদম বলতো বেটা চল? আমি একটু ভদ্র ভাষা বললাম, একদম বলে হারামজাদা চল এরকম। তো এখানে নিয়ে আমাদেরকে থানা নিয়ে গেল। তো চোখ খুলে দেখি একটা অন্ধকার প্রকোষ্ঠ রুমে আছি। চোখ বেঁধে নিয়ে গেছে আপনাদের? চোখ বেঁধে নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পর হলো খুলে দিছে। তো ওইখানে দেখছি যে প্রথমে ঢুকার পরে ওরা খুব আনন্দ উল্লাস করতেছে এই থানার মধ্যে। তো আমি যেই আমাদের রুমের যে দারোয়ান ছিল তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, যে মদ ধরা পড়েছে, অর্ধেক হলো জমা দিয়েছে, অর্ধেক হলো ওরা খাচ্ছে, মেয়ে নিয়ে উল্লাস করতেছে হবে। পরে আমি জেল থেকে মুক্তি পাইলাম, আমাকে 3 মাস 17 দিন পরে জামিন দিল। এবং দেওয়ার পর আমার শুধু একটা গায়ে গেঞ্জি ছিল এবং একটা লুঙ্গি ছিল। এদিকে তো খুবই যে কি করবো, তো বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আব্বু আম্মু বলতেছে কি করবি এখন, আর ভার্সিটি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। তো আমি ওই লুঙ্গি আবার গেঞ্জি পরে হলো ঢাকা চলে আসছি। আসে এক ভাইকে ফোন দিছি যে আমার তো এটা কমপ্লিট করতে হবে ভার্সিটির পরীক্ষা। তো পরবর্তীতে আমি 2-3 দিন পরে হলো এই আমাকে আবার খুঁজতে আসছে, গ্রেপ্তার করে আসতে। অর্থাৎ যাদেরকে একবার থানায় নিয়ে যায় তাদের ওই মামলা ধরে ওরা কোথায় আছে কোথায় কি খুঁজ লাগিয়ে লাগিয়ে তাদেরকে আবার খুঁজতে যায়। তো তারপরে হলো তখন ডিবি পাঠাইছে। আমি বললাম ভাই কয়েকদিন আগে আমাকে আপনি নিলেন, এখন আমি কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা দিব। তো ডিবির যিনি ধরতে গিয়েছে, ঠিক আছে ছেলেটাকে ছেড়ে দেয়, ছেলেটার হয়তো বা ভার্সিটির অনেক ডেডিকেশন, ওকে ছেড়ে দেয়। তো পরে আমাকে ছেড়ে দিছে। তো কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা হলো। আমার মনে আছে আমি উদয়নে আমার কেন্দ্র পড়েছিল। তো আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম। পরীক্ষা দিন আসলে সবাই খুব আল্লাহর কাছে বেশি কাছে চলে যায় পরীক্ষার সময়। পরে রেজাল্ট দিল, আমাকে তো সবাই ফোন দেওয়া শুরু করছে যে আমার সিরিয়াল আসছে 11। তো আমি এটা নিয়ে আমি বুঝতেছিলাম না যে 11তম সিরিয়াল, এখন সবাই আমাকে ফোন দিচ্ছে কংগ্রেচুলেশন। আমি বললাম ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, এটা কি? আমার তো এদিকে মন খারাপ আছে, এবার তো আমি এই জেল টেলের কারণে ফার্স্ট হতে পারলাম না, এটা খুবই আমার মন খারাপ। তো আমার এক ইউনিটে 29তম আসছে, আর এক ইউনিটে 11তম আসছে, 2 ইউনিটে 11তম আসছে। তো পরের দিন হলো আব্বু ফোন দিল যে তোর ছবি তো পত্রিকায় দেখতেছি। তখন কোচিং এ যারা একটু ভালো সিরিয়ালে থাকতো তাদের ছবি পত্রিকায় আসতো। কোন কোচিং থেকে? এটা ফোকাস থেকে? আমি তো সব কোচিং এ ছিলাম, সব কোচিং এ আমার ছবি দেওয়া শুরু করেছে, সবাই ক্রেডিট নেওয়া শুরু করেছে সবাই। পরে হলে একবার বড় ভাই ফোন করলো আমার এলাকার, যে তুই হলে আয়। হলে উনি এসে বলতেছে তুই একটা সাইন দিতে হবে। আমি বললাম কিসের সাইন? বলছে একটা কোচিং সেন্টার ফোন দিছে, তো টাকা দিবে, তুই সাইন দিলে আমি অর্ধেক নিলাম, তুই অর্ধেক নিবে, ছাত্রলীগের ভাই। আমি বললাম ভাই এগুলোতে আমি নাই। কত টাকা বলছিল ভাই? আমি মনে হয় তৎকালীন সময় কোচিং থেকে 17,000 টাকা পাইছিলাম। একটা কোচিং দিয়েছিলাম, আমাকে একটা ল্যাপটপ কিনেছিলাম, এটা দিয়ে। বড় ভাইয়ের অফার কত টাকা ছিল? বড় ভাইয়ের অফার ছিল মানে আমাদের বাংলাদেশের জন্য তার অনেকগুলো অসমাপ্ত জার্নি রয়েছে, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আমি এখন হাদি ভাইয়ের ছবি ঘুরলে তো হবে না, আমরা অ্যাকশনগুলো কমপ্লিট করতে হবে। এমনি তো আমাদের অনেকগুলো রাজনৈতিক প্ল্যান আছে, এর মধ্যে আরও একটা নতুন প্ল্যান যুক্ত হলো হাদি ভাইয়ের বিচারটা কমপ্লিট করা, উনি ইনসাফের কথা বলছে, এগুলো কমপ্লিট করা। তো আমি পরবর্তীতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা 8 হলো নমিনেশন পেপার গুছিয়ে পরের দিন জমা দেই। পরে তো আমার অ্যাকসেপ্টেড হয়। অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমি তো বুঝি নাই যে এই ঢাকার যত কমপ্লেক্স জায়গা, মানে আমি আগে বুঝলে তারপরে একটু হিসাব নিকাশ করতাম। আপনি তো জানতেন যে ততক্ষণ যে মির্জা আব্বাস সাহেব এখানে দাঁড়াইতেছে? হ্যাঁ, মির্জা আব্বাস সব দাঁড়াইতেছে, কিন্তু মির্জা আব্বাস তো আমি বুঝি নাই যে এত খারাপ লোক। মানে আমি মির্জা আব্বাস তো
ঠিক আছে উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তাহলে তো ভালো লোকে হবে বা কোনো কিছু। মানে মানে নমিনেশন দেওয়ার আগ পর্যন্ত কি আপনি উনি সম্পর্কে খুব বেশি জানতেন না? এমনি জানতাম যে এই লোকটা ঢাকার একটা গ্যাংস্টার, মানে ঢাকার গ্যাংস্টার কারা কারা ছিল একটা সময় ছিল, ঢাকা চালাইতো সাদেক হোসেন খোকা আর মির্জা আব্বাস, এই দুজনে তো ঢাকায় ছিল, ঢাকার উত্তর দক্ষিণ ওনারা নিয়ন্ত্রণ করতো, এবং ঢাকাতে যা কিছু হয় অস্ত্র চাঁদাবাজি সন্ত্রাস থেকে পুরো ঢাকা ওনারা কন্ট্রোল করে। বিএনপির যে অফিসটা আছে এটা সাদেক এই মির্জা আব্বাস হলো একজন থেকে হলো জোর করে দখল করে। বিএনপির অফিসটাও কিন্তু 2 নম্বর জায়গায়, এটা হলো এগুলো সব প্রমাণ আছে তো আপনার কাছে? এগুলো সবগুলো প্রমাণ ঘাটলে আপনি পাইবেন। আপনি যদি মানে আমার কোশ্চেন হচ্ছে এখন এটা যে আপনি যদি ক্ষমতায় আসেন 8-এর, তাহলে কি আপনি প্রমাণ বের করে ওনাদেরকে শাস্তি দিবেন? আমি তো বলছি সবগুলার হাত দিয়ে একটু গুঁড়া করবো, যারা এইসব কাজে ইনভলভমেন্ট ছিল সবগুলার প্রমাণ সহকারে ইনশাল্লাহ। তো মির্জা আব্বাসের আমি যখন প্রচারণা করতে গিয়েছিলাম, তো আমাকে প্রথমে সবাই বলে যে আমি কিন্তু মির্জা আব্বাস নিয়ে একটি কথা বলি নাই প্রথমে। একদিন হুট করে আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করে, তো আমি একটু গবেষণা করতেছিলাম মির্জা